আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিস্ময়কর অভিযানের গল্প। এক লোক যার নাম জন কার্টার পৃথিবী থেকে হঠাৎ করে ছিটকে পড়ে ভিন গ্রহে, যেখানে মধ্যাকর্ষণের নিয়ম আলাদা। যুদ্ধ চলছে শহর থেকে শহরে, আর প্রেম ও বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে এক মানুষ। এটা শুধুই একটা সায়েন্স ফিকশন নয়, এটা আত্মত্যাগ, ভালোবাসা আর অদ্ভুত এক বিশ্বে হারিয়ে যাওয়ার কাহিনী। চলুন জানি সেই অবিশ্বাস্য গল্প জন কার্টারের চোখ দিয়ে। মঙ্গল আপনারা নাম দিয়েছেন এই গ্রহের, কিন্তু এই গ্রহ সম্পর্কে আপনারা কি জানেন? লাল গ্রহ, যেখানে না আছে হাওয়া, না আছে জীবন। তবে আপনারা জানেন না এর আসল নাম হচ্ছে বারসুম। এখানে জীবনও আছে আর জলও। জোডাঙ্গা একটা মানুষ খেকো শহর, যা মঙ্গলের অসহায় এবং নিরীহ জীবনকে হত্যা করে, এর অস্তিত্ব বিলীন করে দিচ্ছে। যার সাথে টক্কর নিতে পেরেছিল একমাত্র হিলিয়াম নামের এক শক্তিশালী শহর। একদিন যুদ্ধের মাঝে জোডাঙ্গা যখন প্রায় হেরেই বসেছিল, তখন সে এক অদ্ভুত পূজারীর হদিশ পায়, যে তাকে তার অত্যাধুনিক এক অস্ত্র দিয়ে হিলিয়াম যুদ্ধজাহাজ ধ্বংস করে দেয় এবং জোডাঙ্গা তার দাসত্ব স্বীকার করে। তাকে এমন এক অদ্ভুত অস্ত্র উপহার হিসেবে দেওয়া হয় যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। সেই পূজারীর দল তাকে ওই রাজ্যের রাজা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আমরা 1880 সালে নিউ ইয়র্ক শহর দেখতে পাই। আমাদের গল্পের প্রধান চরিত্র জন কার্টার এক লোকের থেকে লুকিয়ে বেড়াচ্ছে একটি গোপনীয় চিঠি পাঠানোর জন্য। সে পোস্ট অফিসে এসেছে এবং সেই গোপনীয় চিঠি পৌঁছে যায় জন কার্টারের ভাগ্নের কাছে। সে তাকে জরুরি তলব করছে দেখা করার জন্য। কিছু মুহূর্ত পরেই রেলওয়ে স্টেশনে এডওয়ার্ড, মানে জন কার্টারের ভাগ্নেকে রিসিভ করে আনে জনের কাজে নিয়োজিত থাকা কিছু লোক। জনের উকিল নোয়া এডওয়ার্ডকে জানায়, আপনার মামা অনেক স্বাস্থ্যবান লোক ছিলেন, তবে কিভাবে যেন বই পড়তে পড়তে সে মারা গেছে। তার মৃত্যুর 5 মিনিট আগে সে আমাকে আর তার ডাক্তারকে ডেকে পাঠিয়েছিল। তোমার মামা জন পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণ কি যেন একটা খুঁজে বেরিয়েছেন। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে সে যায়নি। শেষ শ্রদ্ধা দেওয়ার জন্য এডওয়ার্ড জনের কবরে যান। জনের উইল পড়ে উকিল সাহেব জানান জনের স্থাবর অস্থাবর সম্পত্তি এবং তার ব্যবসা থেকে উপার্জিত প্রতিটা লাভ এডওয়ার্ড রাইসকে দেওয়া হবে। এডওয়ার্ডকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে উকিল চলে যায়। এডওয়ার্ড জনের রেখে যাওয়া সেই ডায়েরিটা পড়তে শুরু করলো। এর মাধ্যমে সে সকল প্রশ্নের উত্তর পাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছি জন এডওয়ার্ডকে বলছে, ছোটবেলায় আমি তোমাকে অনেক গল্প শুনিয়েছি এবং তুমি সেই গল্পগুলো খুবই সরলতার সাথে বিশ্বাস করেছো। তবে এখন তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছো। তবে আমি সময়ের বেড়াজাল ভেদ করে সেই বাচ্চাটাকে বলতে চাই, সে যেন আরো একটাবার আমাকে বিশ্বাস করে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা 13 বছর আগে ফিরে যাই। অ্যারিজোনা এলাকায় পাহাড়ের পেছনে যে জায়গাটি, সেটি নরকের চেয়েও খারাপ। জনকে দেখে আশেপাশের সকলে খুব মজা নিচ্ছিল। সে কিছু বাজার করতে সরাইখানায় এসেছে এবং সেই পুরো এলাকার লোকজন জানতো জন মরিচিকার পেছনে ছুটে বেড়ায়। সে এখন এক বৃদ্ধ লোকের কথায় সোনার পাহাড় খুঁজতে বের হয়েছে, এজন্য তাকে বাকিতে কিছু খাদ্য দিতে এবং পানীয় দিতে অনুরোধ করছে। কিন্তু তার এই কথা শুনে সরাইখানার মালিকও বিরক্ত। তার উপর আশেপাশের লোকজন হামলা করলে সে তাদেরকে তার গতি ব্যবহার করে হারিয়ে দেয় এবং সরাইখানার মালিককে একটি স্বর্ণের টুকরো দিয়ে জানায়, আমি এটা পেয়েছি এবং এখন এটা তোমার। এটা দিয়ে আমার আগের পাওনা মাফ এবং আমাকে নতুন রসদ দাও। তবে সে রসদ নিতে পারার আগেই একদল পুলিশ প্রহরী এসে তাকে গ্রেপ্তারি পরোয়ানার কথা জানায় এবং তাদের সাথে সহযোগিতা করতে বলে। সেই প্রহরীরা তাকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং আমরা জন কার্টারের আসল পরিচয় জানতে পারি। সে একজন অবসরপ্রাপ্ত সৈনিক যে দক্ষিণ আমেরিকার পূর্বীয় অঞ্চলগুলোতে যুদ্ধ করেছে। জন গরম মেজাজের হওয়ার কারণে তার সাথে হাতাহাতি ঘটে ওই থানার ইনচার্জ এর সাথে এবং সে জানায়, তুমি এত দক্ষ ঘোড়া চালক, তলোয়ারবাজ, বন্দুকবাজ, তবে কি লাভ? সেই 6টা মেডেল যা তুমি পুরস্কার হিসেবে পেয়েছো। জন আবার পালানোর চেষ্টা করলে তাকে ধরে কারাগারে বন্দি করা হয় এবং কর্নেল সাহেব তাকে জানান, আমেরিকার সরকার এখন চাচ্ছে তুমি আবার আর্মিতে জয়েন করো এবং আমাদের হয়ে সেই জঙ্গলি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করো যাদের সাথে যুদ্ধ করে তুমি জয়ী হয়েছিলে এর আগে। একজন সৈনিক
হিসেবে তোমাকে নিজের দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে এবং তুমি আবার সেই কর্তব্যে ফিরে যাও যা তুমি আগে পালন করতে। তোমার দেশের তোমাকে প্রয়োজন। জন বলে, দেশের প্রতি আমার যে দায়িত্ব ছিল তা আমি পালন করেছি এবং এটার জন্য আমাকে অনেক বড় মূল্য পরিশোধ করতে হয়েছে। আমার দায়িত্বের কোঠা শেষ এবং আপনি আমার একটা কথা শুনে রাখেন, আমি এই জেল থেকে পালিয়ে যাব, অনেক সোনা আদায় করব, অনেক বড় লোক হব এবং আপনার মতো লোককে নিজের কাছে পুষবো। কর্নেল তাকে একটা খুশি দেয়। সে ধপাস করে নিচে পড়ে যায় এবং জানায় এবং জনকে বলে, আমার বিশ্বাস হচ্ছে না আমি এমন একজন লোকের কথা এই কাগজে পড়েছিলাম যে কিনা অভাবনীয় ছিল, কিন্তু আমার এখন তা বিশ্বাস হচ্ছে না। জন তার অতীত জীবনের কল্পনা নিয়ে ঘুম থেকে ওঠে। জন সেই কারাগারের ভেতর থেকে প্রস্রাব করে তাদেরকে বিরক্ত করার জন্য এবং তাকে আটকে রাখা এক প্রহরীকে আঘাত করে তার থেকে চাবি নিয়ে জন হাজত থেকে পালিয়ে যায়। সবাই তার পিছু নেয় এবং সেই পুলিশদের বিপরীতে চলে আসে আদিবাসী জনগোষ্ঠী। জন তাদের সাথে কথা বলে জানায় তাদের মধ্যে ভাষাগত বিরোধ থাকার কারণে জন তাদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করছে। তবে ঠিক সেই মুহূর্তেই একজন পুলিশ তাদের সদস্যদেরকে গুলি করে হত্যা করে এবং জন সেই ফাঁকে পালিয়ে যায় আর দুই পক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি শুরু হয়। তবে জন পেছনে ফিরে আসে এবং গুলিবিদ্ধ হওয়া কর্নেলকে তার সাথে করে নিয়ে যায়। সেই আদিবাসীরা জন এবং কর্নেলের পিছু করেছিল, তবে যখন তারা দেখে জন এবং কর্নেল সেই অদ্ভুত গুহার ভিতরে চলে গেছে তখন তারা ভয়ে সেখান থেকে সরে যায়। জন সেই গুহার উপরে সূর্যের একটি ছবি আঁকা দেখলে সেই ছবি দেখে সে ভয় পেয়ে কেন যেন সেই আঞ্চলিক গোষ্ঠীর সদস্যরা চলে গেল। জন তা বুঝতে পারলো না। তবে জন একটি ম্যাচের কাঠি জ্বালিয়ে তার ভেতরে যাওয়ার চেষ্টা করে, দেখার চেষ্টা করছে সেখানে কি আছে যা দেখে মানুষের এত ভয়। এই জায়গাটা আসলে কি? কেননা এই অঞ্চলের আর 5টা পাহাড়ের মতো এই পাহাড়টা একরকম না, এটা ভিন্ন। তখন সে হুট করে উপরের দিকে তাকালে দেখতে পায় কি যেন একটা চকচক করছে। এগুলোই কি তার সেই আকাঙ্ক্ষিত স্বর্ণ? এগুলোর জন্যই কি সে সারা জীবন কষ্ট করে গেছে? হুট করে জনের পেছন থেকে সেই ভিন গ্রহের সন্ন্যাসী চলে আসে, তাদের মধ্যে হাতাহাতি হয়। তবে জন এক পর্যায়ে বন্দুকের গুলি চালিয়ে তাকে হত্যা করে। তবে হঠাৎ তখন তার হাতে থাকা লকেটটি জ্বলজ্বল করতে থাকে। সেই লকেটটি জ্বলন্ত অবস্থায় হাতে তুলে নেয় সেই মত্তু পথযাত্রী লোকটি। একটি জায়গার নাম জানায়। সে বারবার সেই নামটা বলার চেষ্টা করছে, বারসুম, এবং জন হুট করে সেই লকেটটি ধরে ফেলে এবং সে অন্য একটি জায়গায় চলে আসে যা দেখতে চারিপাশ কমলা লেবুর খোসার মতো দেখতে, একটু লালচে ধরনের বালু, চারিদিকে মরুভূমি, পাহাড়ে ভর্তি সেই জায়গা তার চেনা কোনো জায়গার মতো লাগছে না। সে মঙ্গল গ্রহে চলে এসেছে এবং মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ বল কম হওয়ার কারণে সেই জায়গাতে সহজে হাঁটতে পারছে না। সে একটু জোরে হাঁটার চেষ্টা করলেই সে উড়ে যাচ্ছে। সে রাগের মাথায় একটি পাথর নিক্ষেপ করলে সেটি বহু মাইল দূরে গিয়ে পড়ে। তখন সে বুঝতে পারে সে অনেক শক্তিশালী হয়ে গেছে এবং তার হাঁটার কি প্রয়োজন, সে তো লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে। এবং সে খুশিতে আত্মহারা হয়ে লকেটটি ভুলে সেই মরুভূমিতেই ফেলে যায়, যেটার জন্য তাকে ভবিষ্যতে অনেক বড় মূল্য দিতে হবে। সে দেখতে পায় একটি কাচের তৈরি ঘর যার ভেতরে হাজার হাজার ডিম পড়ে আছে এবং সেগুলোর মধ্যে এক অদ্ভুত দেখতে প্রাণী বের হয়ে আসছে। জন কার্টারের ফেলে যাওয়া সেই লকেটটি সেই অঞ্চলে থাকা ভিনগ্রহী প্রাণীদের হাতে পড়ে যায়, যাদের ছিল 4টি করে হাত এবং গায়ের রং সবুজ। জন দেখতে পায় একদল লোক তার দিকেই ছুটে আসছে। সেই হামলাকারী গোষ্ঠীর অধিনায়ক সকলকে থামতে বলে এবং সে একাই জনের সাথে কথা বলতে চায়, কেননা সে দেখতে ছিল আলাদা। অধিনায়ক তার সকল অস্ত্র ফেলে দেয় এবং সে তাকে আশ্বস্ত করে সে তার কোনো ক্ষতি করবে না। জন তাকে স্যালুট করে এবং জানায় সে ভার্জিনিয়া থেকে এসেছে, তবে এলিয়েনদের সর্দার মনে করে তার নাম ভার্জিনিয়া এবং এলিয়েনরা তাকে অজ্ঞান করে তাদের সাথে নবজাতক বাচ্চাদের সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে যায়। আমরা রাজকুমারী ডেজা এর মুখে শুনতে পাই, সে বলছে হিলিয়াম শহর যদি ধ্বংস হয়ে যায় তাহলে জোডাঙ্গা তার নতুন শক্তি ব্যবহার করে এই পুরো গ্রহকেই নষ্ট করে দিবে এবং রাজকুমারী প্রার্থনা করছিল তাদেরকে বিপদের দিনে শক্তি প্রদান করার জন্য। রাজকুমারী তাদের রাজাকে তার তৈরি নতুন অস্ত্র দেখাতে চেয়েছিল যা তাদেরকে শক্তি প্রদান করবে যুদ্ধে জয় করা। তবে আজকের যুদ্ধ ও তার সেনাপতি হেরে এসছে এবং সে মন খারাপ করে চলে যায়। ছদ্মবেশে এক সন্ন্যাসী তার এই যন্ত্রকে নষ্ট করে দেয় যেন এই শক্তির দখল তারা না পায়। রাজা রাজকুমারীকে জানায় জোডাঙ্গার অধিনায়ক সাপ্তান এর কিছু শর্ত আছে। সে হিলিয়ামকে নষ্ট করবে না যদি রাজকুমারী ডেজা তাকে বিয়ে করে। রাজকুমারী প্রচন্ড বিরোধ করে,
তবে তার বাবা জানায় এছাড়া আর কোনো রাস্তা নেই, তোমাকে এটা করতেই হবে রাজ্যবাসীর জন্য। এবং সাপ্তান চলে আসেন এবং রাজকুমারীকে প্রস্তুত হওয়ার জন্য বলা হয়। সন্ন্যাসী দলের অধিনায়ক জানায়, আমি সেই অস্ত্র নষ্ট করে দিয়েছি, সে প্রায় ওটা তৈরি করেই ফেলেছিল, এখন আর বিয়ের রাস্তায় কোনো বাধা নেই। জন কার্টারকে সেই আঞ্চলিক গোষ্ঠীর সদস্যরা তাদের নিজেদের রাজ্যে নিয়ে আসে। সকলে বাচ্চা নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে থাকে, কেননা তারা সব বাচ্চার ডিমকে মিশিয়ে একটি ভিন্ন জায়গায় রেখে আসে এবং যতগুলো বাচ্চা প্রয়োজন তার ডিম ফোটার আগেই নিয়ে আসে। এতে বোঝার আর কায়দা থাকে না কোন বাচ্চাটি কার। এবং জন কিছুক্ষণ পর চোখ খোলে, সে তার লকেটটি একজনের কোমরে ঝুলতে থাকে এবং সেটা নেওয়ার জন্য তার উপর হামলা করে এবং তাদের সেনাপতি তার গলায় তলোয়ার ধরে তাকে হত্যা করার প্রস্তুতি নেয়। তবে রাজা তাকে থামিয়ে দেয়, জানায় সে বিশেষ আর সবার মতো সাধারণ না। রাজা জানায় তাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে, সে আমাদেরকে অনেক উঁচুতে লাফ দেওয়ার পদ্ধতি শেখাতে পারে, সেটা আমাদের জন্য অনেক কাজে আসবে। রাজা সকলকে তার নাম ভার্জিনিয়া বলে। রাজা তাকে লাফাতে বললে সে লাফায় না, হাত আর করে দাঁড়িয়ে পড়ে। তাকে স্নান ঘরে নিয়ে যাওয়া হয় এবং স্নান করে একটি বিশেষ তরল খাওয়ানো হয় এবং এরপরই সে এলিয়েনদের ভাষা বুঝতে পারে। সে শিকল ভেঙে পালানোর চেষ্টা করলে কিছুক্ষণ আগে আসা সেই পাহারাদার কুকুর তাকে ধরে ফেলে এবং তাকে পিছু হাঁটতে হয়। জন লাফ দিয়ে যেখানেই যাচ্ছিল না কেন সেই কুকুরটি জনের আগেই সেখানে পৌঁছে যাচ্ছিল এবং জন এক লাফ দিয়ে আলো ঝলমল করছে এমন একটি জায়গায় গিয়ে দেখে সেই রাজ্যের মানুষেরা আমোদ ফুর্তি করছে এবং তাদের রাজার কাছে সেই লকেটটি আছে। জনের পিছে পিছে সেই কুকুরটিও চলে আসে এবং তাকে সকলে মারধর করতে শুরু করলে তাকে বাঁচাতে জন ঝাঁপিয়ে পড়ে। জনের এক ঘুষিতে ওদের এক লোক কুপকাত হয়ে যায়, সকলে বিরক্ত হয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অনেক মারে। শেষে রাজা তাকে রক্ষা করে এবং সেই জোড়া মেয়েটিকেও শাস্তি দেওয়া হয়, সে জেল রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। সবাই মনে করে সে জনকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর সেই 4 হাতওয়ালা গোষ্ঠীদের এক লোক জানায় যুদ্ধ জাহাজ এদিকেই আসছে। আমরা দেখতে পাই সেই আঞ্চলিক লোকগুলো বাজি ধরছে কোন দল যুদ্ধে জয়ী হবে এবং তারা যার যার মতো কোনো না কোনো গুরুত্বপূর্ণ জিনিস বাজিতে লাগাচ্ছে। জোডাঙ্গা ভার্সেস হিলিয়াম। এবং রাজা জনকে জানায়, আমি চাই তাদের দুইজনই যুদ্ধে মারা যাক এবং আমরা মানে থার্গ এদের রাজত্ব আসুক। সাপ্তান সকল সৈনিকের হেলমেট খুলে খুলে দেখছিল রাজকুমারী এদের মধ্যে লুকিয়ে আছে কিনা, কেননা হিলিয়ামের রাজকুমারী ডেজা তাকে বিয়ে করবে না জানায় এবং তার রাজ্য থেকে পালিয়ে আসে এবং ধরা পড়ার ভয়ে একটি সাদা যুদ্ধ জাহাজ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সে প্রায় মারাই যাচ্ছিল যদি না জন তাকে রক্ষা করে। জন তাদের একটি জাহাজ দখল করে অন্য জাহাজগুলোকে ধ্বংস করে এবং এত ক্ষয়ক্ষতি করার পরেও সন্ন্যাসী পূজারী সাবধান করে যে তাকে জীবন্ত ধরতে হবে। সে অনেক কিছু জানে, তবে নিচে থাকা থার্গ জনকে সাহায্য করলে সাপ্তান এই হামলার মুখে পলায়ন করে এবং জনকে সম্মাননা দেওয়া হয় এবং তাকে স্বীকৃতি দেওয়া হয় এবং এখন থেকে সেও একজন থার্গ যোদ্ধা। এবং হিলিয়ামের রাজকুমারীকে পুরস্কার হিসেবে জন কার্টারকে দেওয়া হয়। রাজকুমারী ডেজা জানায়, আমাকে আপনার সাহায্য করা প্রয়োজন। হিলিয়াম যদি হেরে যায় তবে সাপ্তানের পরবর্তী লক্ষ্য আপনারাই। তবে থার্গ রাজা জানায়, ভার্জিনিয়া আমাদের লোক, সে আমাদের কথা মতো চলবে, তোমাকে সাহায্য করবে না। সে আমাদের হয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে লড়বে। তবে জন জানায়, আমি লড়াই থেকে হাঁপিয়ে গিয়েছি, আমি কারো হয়ে লড়বো না। তবে রাজা তাকে শাসানোর পর সে লড়তে রাজি হয় এবং তাকে দেওয়া নাম সে উচ্চারণ করে, ডোটার সোজাত, এবং সে পদবি গ্রহণ করে। থার্গ সম্প্রদায় যাযাবরের মতো জাহাজ লুট করতে ব্যস্ত হয়ে যায়। জন যখন রাজকুমারীর সাথে কথা বলে সে জানতে পারে রাজকুমারীকে দেখতে অনেকটা তার মতোই লাগছে। সেই আঞ্চলিক গোষ্ঠীর মতো না, সে থার্গদের মতো না, হুবহু তার মতোই দেখতে। এবং রাজকুমারী বলে, তোমাকেও তো দেখতে আমাদেরই মতন, গায়ের রং, কঙ্কালের গঠন, বাহ্যিক গঠন। এবং রাজকুমারী বলে, তুমি একটা লাফ দিয়ে দেখাও তো, তুমি এত উঁচুতে কিভাবে লাফ দাও। জোড়া সকলকে জানায়, এখন এখান থেকে যাওয়ার সময় হয়েছে, খেলা বন্ধ করো। রাজকুমারী তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তুমি যে লাফানোর কৌশল জানো সেটা আমাদের সৈন্যদের শেখাও, তার বিনিময়ে তোমার যা লাগবে আমরা তোমাকে দেব। তবে জন জানায়, আমার কাছে নিজের সোনার পাহাড় আছে, এই জায়গা থেকে সে চলে গিয়ে তা খুঁজে বের করবে আবার। রাজকুমারী মাটিতে সৌরজগৎ আঁকে এবং জন কার্টার জানায়, আমি এই 3 নাম্বার গ্রহ থেকে
পৃথিবীতে এসেছি। তখন জন জানতে পারে সে মঙ্গল গ্রহে আছে। রাতের আকাশে দুটি চাঁদ রাজকুমারীর কথার বাস্তবতার সাক্ষী। রাজকুমারী যখন জানতে চায় তুমি কিভাবে এখানে এসেছো এত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে, তখন জন কার্টার সেই লকেটের দিকে দেখিয়ে বলে ওটার মাধ্যমে, এবং রাজকুমারী থার্গ মন্দিরে কার্টারকে নিয়ে যায় এবং জনকে একটি মূর্তি দেখিয়ে জানায় দেখতে পাচ্ছ, এই হচ্ছে তাদের আরাধ্য দেবী। জোরা তাকে ব্যাখ্যা করে বলে দেবী মা ইসাস সে মঙ্গলে শান্তি স্থাপন করে এবং সে মাঝে মাঝে তার দূতকে পাঠাতো এই গ্রহে আমাদের পথ প্রদর্শন করার জন্য। আমাদের পৃথিবীতেও তোমাদের মতো আগে জল ছিল, তবে এখন সেটা আর সম্ভব না। সেখানে কোনো জল নেই এবং তারা আর এখন আসে না। তারা এই গুহাতে একটি নকশা পায় যেখানে লেখা ছিল যারা অমরত্ব পেতে চায় তারা এই নদী পার করবে, দেবীর আশীর্বাদ নিতে হবে, সেখানেই অমৃত পাওয়া যাবে। রাজকুমারী বলে আমাদের সেই দরজা অবধি যেতে হবে, সেখানে সব উত্তর পাওয়া যাবে। এবং সেখানে বাধা এক বড় ভীতি, কেননা জোরাকে তাদের দলের একজন বন্দুক ঠেকিয়ে ধরে ফেলে। সে বলে এই পবিত্র জায়গায় দুইজনকে কেন নিয়ে এসেছো? রাজকুমারী ডেজা এবং জোরাকে কারাগারে আটকে রাখা হয় এবং জনকে তো প্রায় মেরেই ফেলেছিল। এর মাঝে রাজা জানায় তুমি তো জানতে জোরার এই ভুলই হবে শেষ ভুল, এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তুমি তার সাথে এটা কেন করলে? জন জানায় তোমার মেয়েকে আমি জেনে বুঝে বিপদে ফেলিনি। রাজা তাকে তাঁবুর ভিতর নিয়ে গিয়ে পালিয়ে যেতে সাহায্য করে এবং বলে তার মেয়েকে সুরক্ষিত রাখ। তারা বিস্তীর্ণ মরুভূমি পার দিয়ে এক শেষ না হওয়া রাস্তার দিকে ধাবিত হচ্ছে। অপরদিকে সাপ্তানের দল তাদেরকে খোঁজার জন্য দিক বিদিক ছুটে চলছে। 3 দিন 3 রাত হাঁটার পরেও সেই নদীর কোনো সন্ধান নেই। তখন জোরা জানায় আমার মনে হচ্ছে রাজকুমারী আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। জন তাকে জিজ্ঞেস করে তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? এই দুই চাঁদকে আমরা দেখে আসছি, কিন্তু এই দুই চাঁদকে তো আমাদের পেছনে থাকার কথা, যদি আমরা সামনের দিকে আগাই। তুমি কি আমাদেরকে তোমার শহর হিলিয়ামে নিয়ে যাচ্ছ যুদ্ধ করাতে? তখন রাজকুমারী জানায় আমি ওই সেনাপতির সাথে বিয়ে করতে চাই না, এই পুরো মঙ্গলকে সে নষ্ট করে দিবে। তখন সেই প্রধান সন্ন্যাসীর কাছে খবর চলে যায় তারা নদীর দিকে আসছে। সে তাদের আগেই সেই জায়গাতে টেলিপোর্ট হয়ে চলে গিয়ে তাদের জন্য নতুন নতুন সমস্যা তৈরি করতে থাকে এবং তারা দেখতে দেখতে সেই পবিত্র নদীর কাছে চলে আসে যেখানে ভক্তরা তার সবকিছু দান করে যায় এবং তারা জ্ঞানও দান করে যায়, কেননা সেই জায়গা থেকে আর কখনো ফিরে আসা যায় না। জোরা তখনই আত্মহত্যা করতে যাবে, তখন জন জানায় তোমার উচিত বেঁচে থেকে তোমার বাবার ইচ্ছে পূরণ করা, তার সম্মান বাড়ানো, কেননা সে আমাদেরকে পালিয়ে যেতে অনেক বড় ত্যাগ স্বীকার করেছে। এবং জোরা বলে সে আমার বাবা, এটা কি করে হয়? তখন জন বলে আমি চোখ দেখলে বুঝতে পারি কে কার জন্য কতটা চিন্তা করে। এবং জোরা বলে প্রচলন আছে যে যারা এই রাস্তায় একবার যায় তারা আর কখনোই ফিরে আসে না, আর কেন ফিরে আসতে পারে না তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। অদ্ভুত এক বৃক্ষ যা দেখতে কোনো কিছুর সাথে মিল পাওয়া যায় না। এবং জন রাজকুমারীকে নিয়ে এক লাফ দিয়ে উপরে চলে যায় ভালো করে দেখার জন্য এটা কি। তবে তার লকেটটি যখনই সেই বৃক্ষের উপরে ওঠে সেই জায়গাটার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। লকেটটি থাকার কারণে সেই বৃক্ষের মাঝে একটি দরজা বের হয়ে আসে। এর মানে এটা দেখতে জীর্ণশীর্ণ একটি বৃক্ষের মতো হলেও এটা অত্যাধুনিক যানবাহন যেখানে লকেট ধারণকারী যে কেউ প্রবেশ করতে পারে। এসব কিছু নিজের চোখে দেখার পরে রাজকুমারী জনের বলা প্রতিটা কথা বিশ্বাস করে। সে পৃথিবী থেকে এসেছে, তাদের পৃথিবীতে জাহাজ নদীতে চলে এবং সে জায়গার মাঝে সে সৌরজগতের প্রতিটা গ্রহর মধ্যে সংযোগ দেখতে পায়। সেখানে একটি কোড বা মন্ত্র আকারে লেখা আছে, সেটি বলা মাত্রই লকেটটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং এর ধারণকারীকে একটি অবিকল রূপ অন্য গ্রহতে চলে আসবে। তবে এই লেখাটি তারা ঠিকমতো পড়তে পারছে না। তখন রাজকুমারী জানায় এর জন্য আমাদেরকে একটি বইয়ের সাহায্য নেওয়া লাগবে। সেই বইগুলো হিলিয়ামের লাইব্রেরিতে আছে। তখন জন কার্টার বলে আমাকে সেই জায়গায় নিয়ে চলো। রাজকুমারী জানায় আমরা একজন আরেকজনের থেকে দূরে যেতে চেয়েছিলাম, তবে ভাগ্য আমাদেরকে একই সুতায় গেঁথে রেখেছে এবং আমি সেটা তখনই বুঝেছিলাম যখন তুমি আমাকে প্রথমবার বাঁচানোর জন্য লাফ দিয়েছিলে। তোমার ভেতরে একটা মন আছে যে অন্যের জন্য স্পন্দিত হয়। হঠাৎ তখন ভেসে আসে জোরার চিৎকার এবং তারা দৌড়ে বাহিরে চলে যায় দেখার জন্য কি হয়েছে এবং দেখতে পায় থার্গ রাজ্যের সৈন্যরা তাদেরকে ধরার জন্য চলে এসেছে এবং তাদেরকে এই রাস্তা দেখিয়েছে সেই প্রধান সন্ন্যাসী মাতাই শ্যান। তখন আমরা জনের অতীত সম্পর্কে জানতে পারি। তার শত্রুরা তার রাগ
তার বাচ্চা এবং স্ত্রীর ওপর দেখিয়েছে। তারা দুইজনই মারা গেছে এবং সে চায় না রাজকুমারীর সাথেও এটাই হোক। রাজকুমারীকে সে জোরার সাথে পাঠিয়ে দেয় এবং সে নিজে থার্কদের সাথে প্রচন্ড যুদ্ধে জড়িয়ে পড়ে। আমরা তখন হিলিয়াম রাজ্যের একটি যুদ্ধজাহাজকে সেই থার্কদের ওপর হামলা করতে দেখি এবং তার বাবা এসে তাকে জড়িয়ে ধরে, জানান আপনি ঠিক আছেন। তবে পেছন থেকে সাবধান এসে জানায় আমি বদলে গেছি এবং আমি তোমাদেরকে খুঁজে বের করেছি। আমি চাই আমাদের দুই গোষ্ঠীর মধ্যে সমঝোতা হোক আর কতকাল যুদ্ধ হবে। আপনি আমার প্রস্তাবে রাজি হন। এবং জন প্রচন্ড আহত হয়। সে ঘুম থেকে উঠে দেখে নিজেকে এক ভিন্ন জায়গায়, আলাদা জায়গায় সে নিজেকে খুঁজে পায়। হিলিয়াম রাজ্যের সেনাপতি তাকে উদ্ধার করতে আসে, কেননা সে শত্রুদের মধ্যে আছে। সে হচ্ছে এখন জোডাঙ্গায় আছে এবং সেনাপতি নিজেকে আবদ্ধ হওয়ার নাটক সাজিয়ে তাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। সেনাপতি তাকে একটি খালি জায়গায় নিয়ে যায়, জানান তোমার যত প্রশংসা শুনেছি আমি, তোমার জন্য এক লাফে এইখান থেকে রাজকুমারী ডেজার্ট টাওয়ারে যাওয়া কোনো অসম্ভব ব্যাপার না। জন সেখানে যায়, গিয়ে দেখে রাজকুমারী বিয়ের সাজে তৈরি হয়ে আছে। রাজকুমারী জানায় আপনাকে আমার সামনে মাথা নত করা উচিত এবং জন মাথা নত করে। রাজকুমারী সকল দাস দাসীকে বাইরে যেতে বলে। জন কার্টার জানায় আপনি কিভাবে বিবাহের জন্য রাজি হয়ে গেলেন রাজকুমারী? জানায় আমার কাছে আর কোনো রাস্তা নেই, এটাই একমাত্র পথ যা আমাদের দুটি রাজ্যের মানুষকে শান্তিপূর্ণ যুদ্ধমুক্ত জীবন দিতে পারে। তখন রাজকুমারী জনের বিপরীতে একটি প্রশ্ন ছুড়ে দেয়, আমি কেন ওকে বিয়ে করব না বলো? তুমি কি এই রাজ্যের থেকে আমাদের হয়ে যুদ্ধ করবে? হঠাৎ তখন জন তার হাতের আংটি ছিল, সেই আংটির হাতটা লুকিয়ে ফেলার চেষ্টা করে এবং রাজকুমারী সবকিছু বুঝে যায়। রাজকুমারী জানায় আমাদের এখানে একটি প্রবাদ আছে, একজন যোদ্ধা তার অস্ত্র পরিবর্তন করতে পারে, মন না। তবে সে তো জানতো না জনের মেয়ে এবং স্ত্রী দুজনই মারা গেছে। রাজকুমারী তাকে জানায় এই নাও তোমার লকেট, এবং সেই ভাষা আমি পড়তে পেরেছিলাম তখনই। কিছু শব্দ বললেই তুমি এখান থেকে তোমার পৃথিবীতে চলে যাবে। রাজকুমারী কক্ষে সাবতান তার দলবল নিয়ে চলে আসে, কিন্তু সেখানে তাকে একা দেখতে পায়, আর কেউ নেই। তখন রাজকুমারী ঘুরে গিয়ে জিজ্ঞেস করে আপনি? তখন রাজকুমারী বলে আমি তো একা। সে ঘুরে দেখে আশেপাশে কেউ নেই। তখন রাজকুমারী মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সেই নির্দ্বিধায় বিয়ে করতে পারে, কেননা যন্ত্র চলে গেছে। তারা সবাই বিবাহ কক্ষে চলে যায়, কিন্তু আমরা কি দেখি জন কোথাও যায়নি। সে উপরে লুকিয়ে বসে সব শুনছিল। সে বিবাহ মহলের দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে এক ছদ্মবেশে থাকা সন্ন্যাসী তাকে অস্ত্রের আঘাতে অবশ বানিয়ে ফেলেন। সন্ন্যাসীর প্রশ্নের উত্তর দিতে গেলে সে তার কথা শুনে বুঝে যায় সে আমেরিকার দক্ষিণাঞ্চলের মানুষ। সন্ন্যাসী জানায় মধ্যাকর্ষণ জনিত কারণে তোমার শক্তি এবং গতি অনেক বেড়ে গেছে, কিন্তু পৃথিবীর মানুষকে এইখানের নিয়ম উল্লঙ্ঘ করতে দেওয়া যাবে না। সন্ন্যাসী প্রথমবারের মতো তার নাম জানায়, তার নাম মাতাই সেন। তার কোনো অস্তিত্ব নেই এবং সে যে কোনো রূপ রং ধারণ করতে পারে। সে মৃত্যুর ভয় পায় না, সে অমর। ব্যাকগ্রাউন্ডে আমরা সকলকে উৎসবের আমেজে দেখতে পাই। রাজকুমারী ডেজা এবং সাবতানের বিবাহ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে সন্ন্যাসী জনকে জানায় কেউ সেই নবম রোশনি বা আলোর কথা জানে তাদের সকলকে মেরে ফেলা হবে আজ রাতে বিবাহর পরে। জন জানায় তোমাদের এই অধিকার কে দিয়েছে? কে বাঁচবে, কে মরবে, এসব কিছু ঠিক করার তোমরা কে? সন্ন্যাসী জানায় তুমি তো এই জায়গার না, তাহলে এই লোকজনের সমস্যা অসুবিধা দিয়ে তোমার কাজ কি? এই যুদ্ধ না তো লাভ আছে না তো ক্ষতি। তোমাদের অঞ্চলের লোকেরা তো এই কথাতেই বিশ্বাস করে, তাই না? সন্ন্যাসী জানায় আমরা তোমাদের মতো মৃত্যুকে ভয় পাই না, আমরা অমর, এবং আমরা যে ইতিহাস সাজাই মানুষ সেটাকেই মনে রাখে। আমরা ইতিহাস সাজিয়েছি, সবকিছু যেভাবে করার সেভাবেই হবে, তুমি এতে কোনো বাধা দিতে পারবে না। এই গ্রহের জন্য আমরা সাবতানকে বেছে নিয়েছি, এরকম মূর্খ লোক যে নবম রশ্মির ক্ষমতা ব্যবহার করবে এবং আমাদের কথায় উঠবে বসবে। আমরা এই খেলা গ্রহ তৈরির আগে থেকে খেলে আসছি এবং ভবিষ্যতেও খেলবো। তাকে আটক করে নিয়ে যাওয়ার জন্য যখনই তাকে বিমানে লোড করা হবে তখনই বুলা মানে তার পালতু কুকুর এসে সেই গার্ডের ওপর হামলা করে। তার হাতে থাকা ব্রেসলেটটি নষ্ট হয়ে যায়, এজন্য জন মুক্ত হয়ে যায়। সন্ন্যাসীকে জন জানায় তোমার দলের একজনকে তো আমি পৃথিবীতেই মেরে ফেলেছি এবং তার লকেট নিয়ে এখানে এসেছি, এবং জন পালিয়ে যায়। তার পেছনে থাকা সৈনিকদের জাহাজগুলো সে গুলি করে নষ্ট করে দেয় এবং থার্ক সৈন্যদের সাহায্য আনতে জোরা এবং জন সেই উড়োজাহাজে করে তাদের অঞ্চলে যায়। তারা
সেই অঞ্চলে একেবারে মুখ থুবড়ে পড়ে। থার্ক রাজ্যের সৈনিকরা তাদের বন্দি করে নিয়ে যায় এবং রাজার ঘরে গিয়ে দেখে আগের রাজার বদলে সেনাপতি এখন নিজেই রাজা হয়ে গেছে। তাদেরকে দেখে সে সকলকে কারাগারে আটকে দেয় এবং জনকে দেখে সেই কারাগারে পূর্বে থেকে বন্দী হয়ে থাকা রাজা বলে, আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু সে পরে বুঝতে পারে এটা বাস্তব, তাকেও বন্দী করে রাখা হয়েছে, কেননা সে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। কিন্তু সেই আগের রাজা যখন জানতে পারে তাদের মেয়েও এখানে এসেছে এবং বন্দী হয়েছে, সে এক ঘুষিতে জনকে 10 ফিট দূরে ফেলে দেয় এবং জনকে মারতে যাবে তখনই সে নিজে অজ্ঞান হয়ে পড়ে যায় তার উপর। তাদেরকে প্রতিযোগিতার মঞ্চে আনা হয়। আশেপাশে পড়ে থাকা ক্ষত বিক্ষত প্রাণীদের দেহগুলো দেখে জন জানতে চায়, তুমি কি এদেরকে মেরেছো? তখন পূর্ববর্তী রাজা ডার জানায়, এরা হলো এই গ্রহের সিংহ, তাদেরকে আমি মেরেছি। বর্তমান রাজা খেলা শুরুর আদেশ করে এবং বলে, তাদেরকে পচা ডিমের মতো ফাটিয়ে দাও। এরপর প্রাণীদের খাঁচা খুলে দেওয়া হয় এবং সেখান থেকে বের হয়ে আসে 4 হাত এবং 2 পাওয়ালা সাদা গরিলা, যা এই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। একটি সাদা গরিলায় ঠিক মতো খেলা জমছে না, তাই সে আরো একটি মোট 2টো সাদা গরিলা তাদের দিকে প্রেরণ করে। লড়াইয়ের এক পর্যায়ে জোড়া একটি প্রহরীকে ধাক্কা দিয়ে ময়দানের ভিতর ফেলে দেয় এবং সে প্রহরীর মৃত্যুর কারণ হয়, কেননা একটি সাদা গরিলা সেই প্রহরীকে ছিঁড়ে 2 টুকরো করে ফেলে। জনের পায়ে আটকানো শিকল ধরে সেই গরিলা এদিক ওদিক ছুটতে থাকে। সেই শিকলে গরিলা নিজেও এক পর্যায়ে জড়িয়ে যায়। অন্যদিকে ডারের একটি বর্ষা সেই সাদা গরিলার কাঁধে বিঁধে যায়। জনের শিকলে যে পাথর আটকানো ছিল সেই পাথর ভেঙে যায় এবং জনের হাতের শক্তিতে সে যে ছিগল দিয়ে বাঁধা ছিল সেই ছিগল দিয়ে গরিলাকে মেরে ধরাশায়ী করে দেয় এবং দ্বিতীয় গরিলার পেট ফেরে জন বের হয়ে আসে এবং সবাই তাকে দেখে উল্লাস করে এবং জন নিয়ম অনুসারে তাদের নতুন রাজার সাথে লড়াই করতে চায়। রাজা জানায়, তুমি তো আমার সাথে লড়তে পারবে না, কারণ তুমি তো আমাদের প্রজাতির না। তখন পূর্ববর্তী রাজা ডার জানায়, সে আমাদের মতোই, কেননা তাকে আমাদের প্রজাতির একটি অংশ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছিল। সে ডোটার সোজার। জনগণের চাপের মুখে সেই রাজা, মানে যে আগে সেনাপতি ছিল, সে লড়াই করতে নিচের নামে আসার জন্য লাফ দেয়। তবে জনের তলোয়ারের এক কোপে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায় এবং সকল প্রজাদের উল্লাস উদযাপন করতে দেখা যায় এবং সে ঘোষণা করে সে এখন তাদের নতুন রাজা। সে জানায়, আমাদের হিলিয়ামকে রক্ষা করতে হবে, কেননা জোডাঙ্গা যদি তাকে ধ্বংস করে দেয় তাহলে এই মঙ্গল গ্রহই ধ্বংস হয়ে যাবে। আপনাদের পারস্পরিক দ্বন্দ্ব ভুলতে হবে। এই যুদ্ধ থার্ক শুরু করেনি, কিন্তু শেষ করবে থার্ক। পুরো মঞ্চ জনের ভাষণে কেঁপে ওঠে এবং তারা সবাই যাবে যুদ্ধ করতে। তারা দলবল নিয়ে বের হয়ে যায় যুদ্ধ করতে। আজ তারা যুদ্ধ করবে, না হলে মারা যাবে। রাজকুমারীর বাবা জানায়, আমি নিয়তির হাতে বাঁধা। আপনি যদি সেই মানুষটাকে ভালোবেসে থাকেন তবে তাকে ভুলে যান। রাজকুমারী জানায়, আমার মন অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শুরুর প্রায় পুরোদম প্রস্তুতি চলছে। তারা পুরো শক্তি দিয়ে আক্রমণ করে, তবে তারা ভিতরে গিয়ে দেখে জোডাঙ্গা নগরী পুরো খালি, কোনো লোকই সেখানে নেই, শুধুমাত্র কয়েকজন সৈন্য বাদে। কোথায় গেছেন জোড়া একজনকে জিজ্ঞেস করে জানতে চায়, এখানে এত লোক কম কেন? তখন তারা জানতে পারে তারা হিলিয়াম নগরীতে গেছে সাপ্তান এবং ডেজার বিয়ে দেখতে। জন জানায়, আপনারা আমার সাথে উড়ে চললেন, সেখানে যাওয়ার এটাই সবচেয়ে তাড়াতাড়ি মাধ্যম। তবে থার্গরা জানায়, আমরা কখনো উড়ি না, এটাই আমাদের পদ্ধতি। চারিদিকে এক নিস্তব্ধতা। বিয়ে সম্পন্ন প্রায় হতেই চলেছিল। সেই মুহূর্তে বিবাহের মঞ্চে একটি ছোট জাহাজ নিয়ে জন ঢুকে পড়ে এবং সে সকলকে জানায় সাপ্তানের সৈন্যরা এই নগরীকে ঘিরে ফেলেছে। তারা এই বিয়ে শেষ হলেই হামলা করবে। দেখতে দেখতে বিয়ের আসর যুদ্ধের ময়দানে রূপ নেয়। জন প্রায় সাপ্তানের হাতে মারা যেতেই চলেছিল, হঠাৎ আরো একটি বড় জাহাজ তার উপর ভেঙে পড়ে। আমরা দেখতে পাচ্ছি থার্ক সৈন্যরা চলে এসেছে জাহাজে করে। জন ঘুরে দাঁড়িয়ে সাপ্তানের হাত কেটে ফেলে। এর মাঝে যুদ্ধ চলে যাচ্ছে। জন সাপ্তানের কাছ থেকে কিছু তথ্য বের করবে। এই মুহূর্তে সন্ন্যাসী তাকে মেরে ফেলে, কেননা তাদের সাফল্যের মূল ধারাই হচ্ছে গোপনীয়তা। সন্ন্যাসী থার্গের রূপ বদল করে সাপ্তানকে মেরে ফেলে এবং সে প্রায় জনকেও মেরে ফেলেছিল। তার ব্রেসলেটটি রাজকুমারী ডেজা ভেঙে ফেলে, তবে সন্ন্যাসী তার সামনেই হুবহু তার চেহারার নকল করে দাঁড়িয়ে যায় এবং হামলা করে। সে কিছু করে ফেলার আগেই তার বুকে থাকা লকেটটি জনের দিকে ছুঁড়ে মারে। তখন সেই লকেটটি নিয়ে রূপ বদলিয়ে সে হিলিয়ামের সেনাপতির রূপ ধারণ করে। পরবর্তীতে সেই লকেট
থার্গ রাজার সামনে সেই সন্ন্যাসী জন কার্টারের রূপ ধারণ করে তার থেকে পদক নিয়ে অদৃশ্য হয়ে যায়। যুদ্ধ শেষ হয়ে যায়। জনের সাহায্যে হিলিয়াম জয়ী হয়েছে। রাজকুমারী এবং জন কার্টারের বিয়ে হয়। তবে গল্পের এখানে শেষ না, এটা গল্পের প্রথম অধ্যায়। জন ভাবে তাহলে এই পদকটি সে রেখে কি করবে। সে এখন নিজেকে পুরোপুরি মঙ্গল গ্রহের অধিবাসী মনে করছে। সে পদকটি ছুঁড়ে ফেলে এবং এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই প্রধান সন্ন্যাসী জনকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেয়। পৃথিবীতে অনেকটা সময় পার হয়ে গেছে। জন দিক বেদিক তাকিয়ে দেখে সে নিজের শরীর নাড়াতে পারছে না। খুব জীর্ণ শীর্ণ অবস্থায় পাগলের মতো বেশে সে সোনার পাহাড়ের ভিতরে পড়ে আছে। জনের সাথে যে কর্নেল সেই গুহাতে এসেছিল সে মরে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। জন সেই পদক ছাড়া কোনোভাবেই মন্ত্র বলে সে মঙ্গল গ্রহে যেতে পারে না। তা আর সম্ভব হয় না। তার কাছে ফেরত যাওয়ার আর কোনো রাস্তা নেই। শরীরকে আত্মা অব্দি নিয়ে যাওয়ার সে যেতে পারবে না। সেই পদকটাকে ফেলে দেওয়ার ভুলের মাসুল সে সারা জীবন ধরে চুকিয়ে যাচ্ছে। জন তখন ভাবে মাতাইশান মানে যাকে সে এই স্বর্ণের পাহাড়ের গুহায় প্রথমে মেরেছিল তাদের মতো লোক তো প্রত্যেকটা গ্রহতেই থাকে। তার মানে পৃথিবীতেও এরকম লোক আছে। তাই সে ভাবতে থাকে এই পাওয়া সোনাকে কিভাবে ব্যবহার করবে। সে পুরো পৃথিবী জুড়ে তাদেরকে খুঁজে বেড়ায়। কখনো ইতিহাস বা কখনো গুজব। বইয়ে তো লেখা আছে জন সে পদকটি পেয়ে গেছে, কিন্তু এরকম কিছু হয়নি। আমার আত্মার সাথে দেখা করার জন্য আমাকে অনেক গোপন পরিকল্পনা করতে হয়, কেননা কার মাধ্যমে যে তারা লুকিয়ে আছে সেটা বোঝার কোনো কায়দা নেই। কারণ আমি জানতাম থান আমার খোঁজে আমার আগে থেকেই এদিক সেদিক আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে যাচ্ছে। জন তড়িঘড়ি করে ডাক্তার এবং উকিলকে ডেকে পাঠায় এবং সে একটি মৃত্যুর নাটক করে। জন বিশেষ ধরনের কবর তৈরি করে যেটার দরজা একমাত্র ভিতর থেকেই খোলা সম্ভব এবং তার দেহকে অক্ষত অবস্থায় সেখানে রাখা হয়, কেননা শরীর যদি পৃথিবীতে মারা যায় তবে সে মঙ্গল গ্রহেও মারা যাবে। নেট মানে জনের ভাগ্নে জানতে পারে তার শরীর অক্ষত রাখার দায়িত্ব তার। এজন্যই সে তাকে তার সহায় সম্পত্তি সবকিছু দিয়ে গেছে, কেননা থানরা চেষ্টা করবে তাকে যে কোনো উপায় মেরে ফেলা। তখনই আমরা তার আসল নাম এটি ব্যবহার করে তার মামা তাকে ডাকতো সেই গোপন নামটি ব্যবহার করে লকটি খুলতে পারে। এ তো আরেক চমক। নেডের পেছনে সেই ছদ্মবেশী থান দাঁড়িয়ে থাকে জন কার্টারকে হত্যা করবে এই আশায়, কিন্তু থানের পেছনে থাকা জন কার্টার তাকে গুলি করে হত্যা করে এবং নেটকে বলে আমি কখনোই এই পদকটি পাইনি, এই পর্যন্ত তোমার সাহায্যে আমি এটি পেলাম। সে নেটকে জড়িয়ে ধরে এবং তাকে বিদায় জানায়। তার যাত্রায় ফিরে যায়। জীবনে একটি লক্ষ্য বানাও, প্রেম করো, বই লেখ। জন এই বলে দরজা বন্ধ করে দেয়। এখন সময় এসেছে ঘরে ফিরে যাওয়ার। দ্য এন্ড।